সকলকে শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আমার চ্যানেল এসআরসি কেমিস্ট্রিতে সকলের স্বাগত। তো যেরকম বলেছিলাম আমি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি লিখেও দিয়েছি যে আজ থেকে আমার অনলাইন টিচিং জার্নি শুরু হলো। তো আমরা জানি যে এনইপি 2020 অনুযায়ী আমাদের ক্লাস 11-12 এবছর থেকেই সেমিস্টার সিস্টেমে শুরু হচ্ছে। তো আমি আজ থেকেই ক্লাস 11-এর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, শুধু ক্লাস 11 নয়, কেমিস্ট্রি সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার স্ট্রাকচার অফ অ্যাটম থেকে আমি আজকে শুরু করব, যেটা সেমিস্টার 1-এ রয়েছে। এবং এরপর থেকে যে টপিকগুলো আমরা পড়ব সেগুলোর সম্পর্কিত সমস্ত প্রশ্ন আমরা সলভ করব। ঠিক আছে? তো আজকে আমরা শুরু করছি অ্যাটমিক স্ট্রাকচার। তো ব্যাপারটা হচ্ছে যে অ্যাটম সম্পর্কে আমরা যে এখনই জানবো তার তো কোনো মানে নেই। অ্যাটমের মধ্যে কী কী থাকে, অ্যাটম আসলে কি সেটা আমরা ক্লাস 9-10-এ খুব ভালোভাবে জেনে এসেছি। অ্যাটম কি? অ্যাটম হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ ম্যাটার, তাই না? অ্যাটম হলো পদার্থের ক্ষুদ্রতম একক। তো নাও অ্যাটম কনসিস্ট অফ, অ্যাটম কী দিয়ে তৈরি? অ্যাটম কনসিস্ট অফ কী দিয়ে তৈরি আমরা জানি। প্রোটন, নিউট্রন অ্যান্ড ইলেকট্রন দিয়ে অ্যাটম তৈরি। ইলেকট্রন দিয়ে অ্যাটম তৈরি। তো আজকে আমরা কি জানছি? এই অবধি আমরা জেনে এসেছি যে অ্যাটমের মধ্যে, অ্যাটম হচ্ছে ম্যাটারের স্মলেস্ট ইউনিট, অ্যাটমের মধ্যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন থাকে। এবার আজকে আমরা ক্লাস 11-এ যেটা রয়েছে প্রথমেই রাদারফোর্ডের অ্যাটমিক মডেল। তো এখান থেকে আমরা আজকে জানতে পারবো যে অ্যাটমের মধ্যে এই প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রনের বিন্যাস কীরকম, মানে এদের পজিশন সম্পর্কে আজকে আমরা জানবো। পজিশন, চার্জ সম্পর্কে আজকে আমরা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা আজকে জানবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই এক্সপেরিমেন্টের আমি ছবিটা দিয়েছি যে বিজ্ঞানী রাদারফোর্ড এই এক্সপেরিমেন্টে কীভাবে করেছেন। এখানে দেখা যাচ্ছে যে উনি একটা সোর্স দেখা যাচ্ছে, সোর্স অফ আলফা পার্টিকেল, একটা সোর্স দেখতে পাওয়া যাচ্ছে এখানে, আলফা পার্টিকেল। না, হোয়াট ইজ আলফা পার্টিকেল? আলফা পার্টিকেল হচ্ছে নিউক্লিয়াস অফ helium atom, it is the alpha particle. তো এখান থেকে একটা আলফা পার্টিকেল সোর্স দেখতে পাওয়া যাচ্ছে। সেটা কি হচ্ছে? এখানে একটা থিন গোল্ড ফয়েল নেওয়া হলো। কতটা পাতলা? প্রায় 0.0001 মিলিমিটার এতটা পাতলা একটা থিন গোল্ড ফয়েল নেওয়া হলো। এই জন্যই নেওয়া হলো যাতে সেই গোল্ড ফয়েলের মধ্যে খুব কম সংখ্যক পরমাণু থাকে, খুব কম সংখ্যক গোল্ডের পার্টিকেল থাকে। ঠিক আছে? তো এখান থেকে আলফা পার্টিকেল যাচ্ছে, বিম অফ আলফা পার্টিকেল এখানে লেখা আছে, বিম অফ আলফা পার্টিকেল যাচ্ছে, গোল্ড ফয়েলে আসছে। সেখান থেকে কিছু কিছু দেখা যাচ্ছে যে গোল্ড ফয়েলকে পার হয়েও এদিকে চলে আসছে, আবার কিছু কিছু দেখা যাচ্ছে যে খুব কম সংখ্যকই নাকি এখান থেকে ফিরে যাচ্ছে। আর এটা কি? এটা হচ্ছে ZnS, জিঙ্ক সালফাইড কোটেড প্লেট।
তো এই হলো রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট। এগুলো হচ্ছে স্ক্যাটার্ড আলফা পার্টিকেল, থিন গোল্ড ফয়েল, ডিফ্লেক্টেড আলফা পার্টিকেল। দ্যাট মিন্স যারা এগুলো যে সমস্ত আলফা পার্টিকেল এই থিন গোল্ড ফয়েলকে ওভারকাম করতে পারছে না, একে ভেদ করে যেতে পারছে না, সেগুলোকে বলা হচ্ছে ডিফ্লেক্টেড আলফা পার্টিকেল। ওকে, আর এখানে এটা হচ্ছে ফ্লুরোসেন্ট স্কিন। ফ্লুরোসেন্ট স্কিন মানে কি, এখানে যে বেশিরভাগ আলফা পার্টিকেল যে এখানে এই গোল্ড ফয়েলকে ভেদ করে চলে আসছে, সেটা এখানে ফ্লুরোসেন্টের মাধ্যমে বা প্রতিপ্রভার মাধ্যমে আমরা বুঝতে পারছি। তো এই হলো কি এক্সপেরিমেন্ট। তো এই এক্সপেরিমেন্টটাকে যদি আমরা একটু ইলাবোরেটলি দেখি, আর একটু সূক্ষ্মভাবে যদি আমরা দেখি, তো দেখতে পাবো যে কি দেখতে পাবো, এখানে বলে রাখি, এখানে এই রেগুলো হচ্ছে আলফা পার্টিকেল। এই রেগুলো হচ্ছে আলফা পার্টিকেল। তো আরও এই এক্সপেরিমেন্টটাকে আরও সূক্ষ্মভাবে দেখলে আমরা বুঝতে পারবো যে কি বুঝতে পারবো, আমি এখানে পয়েন্ট ওয়াইজ করছি, লক্ষ্য রাখবেন যে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল most of the alpha particle, আমি সংক্ষেপে পি লিখছি, আলফা পার্টিকেল ওভারকাম না বলে আমরা বলি কি ব্যাপার, passes through অ্যাটম, তাই না? সেটা আমরা দেখতেও পাচ্ছি যে বেশিরভাগ আলফা পার্টিকেলই অ্যাটমের মধ্য দিয়ে চলে যাচ্ছে। খুব ভালো কথা, আমি একটু পরিষ্কার করে এটা লেখার চেষ্টা করি। থ্রু অ্যাটম। এবার সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে কিছু আলফা পার্টিকেল, এই যেমন এই পয়েন্টটা অন্য কালি দিয়ে দেখানোর চেষ্টা করছি, যে এই পয়েন্টটা কিছু আলফা পার্টিকেল, সাম অফ দ্য আলফা পার্টিকেল scattered towards the outside of the center. Outside, this is the center, এর থেকে এই আলফা পার্টিকেলটা এই সেন্টারের বাইরের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? দেন সেন্টারের বাইরের দিকে যেহেতু চলে যাচ্ছে, সেহেতু কি, তার মানে নিশ্চয়ই আলফা পার্টিকেল আমরা কি দেখলাম, হিলিয়ামের আলফা পার্টিকেল হচ্ছে হিলিয়ামের নিউক্লিয়াস। তার মানে এই আলফা পার্টিকেল হচ্ছে পজিটিভলি চার্জড। তো এই সেন্টার থেকে দূরে সরে যাচ্ছে, এই বিমটার কথা আমি বলছি, এই সবুজ কালি দিয়ে আমি ইন্ডিকেট করেছি, এই বিমটার কথা আমি বলছি। থার্ড কি? থার্ড হচ্ছে ভেরি স্মল নাম্বার অফ আলফা মেক ইউ-টার্ন। একটা মাত্র ইউ-টার্ন নিচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এক্সপেরিমেন্টটাকে আরও ইলাবোরেটলি দেখলে আমরা কী দেখলাম, মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল পাসেস থ্রু অ্যাটম,
some of the alpha particles scatter towards outside the center, and very small alpha particle make U-turn. ওকে, তাহলে এখান থেকে আমরা কি কনসেপ্ট পাবো? কনসেপ্ট এটাই পাবো যে most of the portion inside atom is void. Okay, the center the center is positively charged. The center is positively charged. This is called nucleus. And it is the heaviest part. Third heaviest part outside of nucleus negative environment, negative charge is there outside nucleus called what? Electron. Okay, negative charge are there outside electron called electron, outside nucleus called electron. এগুলো আমরা শিখলাম। তাহলে আমি আর একটা স্লাইডে বোঝার চেষ্টা করছি। নিউক্লিয়াস। নাও নিউক্লিয়াস এখানেই বলে দিই, নিউক্লিয়াস কনসিস্ট অফ nucleus means proton plus neutron. প্রথম দিন যেহেতু এবং এভাবে ক্লাসটা আমি প্রথম নিচ্ছি বলে আমার হাতের লেখা একটু বুঝতে আপনাদের অসুবিধা হতে পারে, সেগুলো একটু ক্ষমা করে দেবেন। অ্যান্ড neutron, nucleus means proton plus neutron. Proton is positively charged, neutron is neutral, no charge, hence the nucleus is positively charged. Okay, as the nucleus contains two particles, proton and neutron, so nucleus is the heaviest part of atom and electron is much lighter than nucleus. Okay, so the alpha particle is the nucleus of helium atom, so it gets scattered from the nucleus, so the being heavy
as nucleus is very heavy, so alpha particle, in spite of being heavy, it gets scattered and make U-turn, though the number is very small, only one or two, but the heavy helium nucleus gets scattered, make U-turn by after bombarding with the heaviest part of the atom, that is the nucleus. Okay, তো এই অবধি আমরা এক্সপেরিমেন্ট থেকে কি জানলাম, যে অ্যাটমের মধ্যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন থাকে এবং তাদের বিন্যাস জানলাম, তারা কোথায় থাকে, অ্যাটমের মধ্যে কীভাবে থাকে এবং তাদের চার্জ সম্পর্কে, তাদের পজিশন সম্পর্কে আমরা জানলাম। এবার এই এক্সপেরিমেন্টে কিছু ত্রুটি রয়েছে। কি আছে? এই এক্সপেরিমেন্ট কি বলেছে, এক্সপেরিমেন্টে আসল ভিত্তি হচ্ছে, বেসিসটা হচ্ছে, basis of this experiment quantum mechanical theory, quantum mechanical theory of Maxwell। এই এক্সপেরিমেন্টের বেসিসটা হচ্ছে ম্যাক্সওয়েলস কোয়ান্টাম মেকানিক্যাল থিওরি। ওকে, তো কোয়ান্টাম মেকানিক্যাল থিওরি কি বলছে, a charged particle emits energy continuously। দ্যাট মিন্স ইলেকট্রনও নিশ্চয়ই এনার্জি ছাড়বে। এবার যদি ইলেকট্রন কন্টিনিউয়াস এনার্জি ছাড়ে, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, ইলেকট্রন এনার্জি কন্টিনিউয়াস ছাড়ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে ঘুরতে। আমরা আগেই দেখলাম যে ইলেকট্রন তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরছে, বিভিন্ন পথে ঘুরছে, তাই তো? তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনটা ঘুরছে আস্তে আস্তে এবং তাই এনার্জি রিলিজ করছে, তাহলে একসময় কি সে এনার্জি ক্ষয় পেয়ে পেয়ে একসময় এভাবে এনার্জি ক্ষয় পেয়ে পেয়ে নিশ্চয়ই নিউক্লিয়াসে গিয়ে মিশে যাবে। তা পদার্থের ক্ষুদ্রতম একক হচ্ছে অ্যাটম। অ্যাটমের মধ্যে উপাদান আছে নিউক্লিয়াস এবং ইলেকট্রন, নিউক্লিয়াসের মধ্যে আছে প্রোটন এবং নিউট্রন। একটি পার্টিকেল যদি এভাবে এনার্জি ক্ষয় পেয়ে পেয়ে অন্য একটি পার্টিকেলের সঙ্গে মিশে যায়, তাহলে কি পদার্থটা স্টেবল হবে? পদার্থের তো কোনো ম্যাটারের তো কোনো স্টেবিলিটিই থাকবে না, কোনো কিছুই তো থাকবে না, তাহলে পদার্থের তো কোনো স্টেবিলিটিই থাকবে না। কিন্তু রাদারফোর্ড এক্সপেরিমেন্টটা হচ্ছে অন দ্য বেসিস অফ দ্য ম্যাক্সওয়েলস কোয়ান্টাম মেকানিক্যাল থিওরি, যেটা বলছে কোনো একটি চার্জড পার্টিকেল, এই থিওরি বলছে কোনো একটি চার্জড পার্টিকেল কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করবে, কন্টিনিউয়াসলি কোনো একটি চার্জড পার্টিকেল কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করবে। তাহলে যদি ইলেকট্রন কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করে, সেটা একসময় কি সমস্ত পদার্থই একসময় গিয়ে নিউক্লিয়াস মিশে যাবে, সমস্ত পদার্থই এক কোনো না কোনো সময় ধ্বংস হয়ে যাবে। তাহলে এই চেয়ার, টেবিল, কাঠ কিছুই থাকবে না, তাই না? কিন্তু আমরা দেখতে পাই কি এরকম কি ধ্বংস হয়ে যায়? ধ্বংস কিন্তু হয়ে যায় না। তাহলে নিশ্চয়ই আরও কিছু ব্যাপার রয়েছে যেটা আমরা এই এক্সপেরিমেন্ট থেকে জানতে পারছি না। আমরা এক্সপেরিমেন্ট থেকে এটুকু জানতে পারলাম যে নিউক্লিয়াসের মধ্যে, এই অ্যাটমের মধ্যে কী কী থাকে, কিভাবে থাকে না থাকে এবং তাদের চার্জ কী হয়, সেটা আমরা এই এক্সপেরিমেন্টের সাহায্যে আমরা জানলাম। তো এই যে একটি ডিমেরিটস কেমিস্ট্রির, এটাই ফান্ডা, এটাই এক ব্যাপার যে একজন একটি নিয়ে এক্সপেরিমেন্ট করেছে, সেখান থেকে আমরা কিছু মেরিট পেয়েছি, সেখান থেকে আমাদের কিছু কোয়েশ্চেন তৈরি হয়েছে, সেই কোয়েশ্চেনগুলো সেই থিওরি থেকে আমরা পাইনি। তার ব্যাকআপ হিসেবে পরবর্তীকালে আর একটি থিওরি আর একজন কোনো বিজ্ঞানী দিয়েছেন।
আগের থিওরির বিভিন্ন ডিমেরিটগুলোকে শোধরানোর জন্য, বিভিন্ন ডিমেরিটের বিভিন্ন উত্তর দেওয়ার জন্য, বিভিন্ন কোয়েশ্চেন যেগুলো এই থিওরি দিতে পারেনি, আগের থিওরি দিতে পারেনি, পরের একজন বিজ্ঞানী আরও গবেষণা করে সেই থিওরিগুলো আবার সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার খুঁজে পেয়েছেন। তো আজকে আমরা এই এক্সপেরিমেন্টটা পড়লাম, এর কিছু কনসিকুয়েন্স জানলাম, এর মাধ্যমে এর কিছু মেরিটস জানলাম, ডিমেরিটসও জানলাম। পরের দিন আমরা, আপনার কেমন লাগলো আপনারা জানাবেন। পরের দিন আমরা বোরস থিওরি পড়ব, বোর মডেল। সেখান থেকে আমরা দেখব যে এই এক্সপেরিমেন্টের যে ডিমেরিটগুলো আছে সেটার উত্তর এই মডেল দিতে পারে কিনা। ঠিক আছে, থ্যাংক ইউ।